আজকের আমাদের ডিসকাশনের টপিক যেটা আগের দিনের যে আগের পার্টে আমরা পড়েছিলাম পিটুইটারি গ্ল্যান্ড অ্যান্ড হাইপোথ্যালামাসের সঙ্গে কী কী লিঙ্ক আছে, তার সাথে আমাদের হরমোন কি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি তিনটে গ্ল্যান্ড, আমাদের সিলেবাসের যে তিনটে গ্ল্যান্ড বাকি আছে। নাম্বার 1 থাইরয়েড গ্ল্যান্ড, নাম্বার 2 অ্যাড্রিনাল গ্ল্যান্ড অ্যান্ড নাম্বার 3 প্যানক্রিয়াস। এই তিনটে গ্ল্যান্ডের ব্যাপারেই আজকে আমরা কভার করব। তো ফার্স্টে থাইরয়েড গ্ল্যান্ডের ব্যাপারে আমরা পড়ছি। বলা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের লোকেশন কি বলা হচ্ছে, ইট ইজ আ বাটারফ্লাই শেপ। থাইরয়েড গ্ল্যান্ড ইজ লোকেটেড জাস্ট ইনফিরিয়ার টু দ্য ল্যারিংস। ল্যারিংস মানে হচ্ছে আমাদের যেখানে ভোকাল মানে ভয়েস বক্স আছে তার ঠিক নিচে ট্র্যাকিয়া যেখান থেকে শুরু হচ্ছে সেই জায়গাটাতে বাটারফ্লাই শেপ একটা গ্ল্যান্ড আছে, যেটা বাইলোবড মানে দুদিকে দুটো লোব আছে আর মাঝখানে কানেক্টেড বাই সাম কাইন্ড অফ টিস্যু দ্যাট ইজ নোন অ্যাজ ইসমাস। ওকে, অ্যান্ড যদি আমি থাইরয়েড গ্ল্যান্ডটাকে কাটি তাহলে আমি থাইরয়েড গ্ল্যান্ডের ভেতরে অনেক ফলিকলস দেখতে পাবো যেখান থেকে আমাদের হরমোনসগুলো বেরোচ্ছে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো বেরোয় সেই হরমোনগুলো কী কী? একটা হচ্ছে থাইরক্সিন, যেটাকে আমরা বলে থাকি টেট্রা আয়োডো থাইরোনিন বা T4, যেখানে 4টে আয়োডিন থাকে। তারপরে বলছে ট্রাই আয়োডো থাইরোনিন, যেখানে বলছে 3খানা আয়োডিনের অ্যাটম থাকে। যাই হোক, এই দুটো হরমোনকে আমরা থাইরয়েড হরমোন বলি। অনেক সময় এদের দুজনকে একসাথে বলে দেওয়া হয় থাইরক্সিন হরমোন। তো এটা দুজন T3 এবং T4 আমাদের বডিতে কী কী ফাংশন করে আমি সেটা একটু পরে দেখছি। এদের ব্যাপারেই আমাদের সিলেবাসে দেওয়া আছে। ক্যালসিটোনিনও বলে একটা হরমোন সিক্রিট হয়, বাট ক্যালসিটোনিন হরমোনের ফাংশন বা তার রিলেটেড কোনো ডিজিজ আমাদের সিলেবাসে দেওয়া নেই। এরপরে আমরা দেখব প্রথমে থাইরক্সিন হরমোন বা থাইরয়েড হরমোনগুলো কিভাবে কাজ করছে। থাইরয়েড হরমোনের যে বেসিক কাজ, সে বেসিক কাজটা হচ্ছে আমাদের মেটাবলিক রেটকে ইনক্রিজ করা। BMR বেসাল মেটাবলিক রেট, এটার মানে কি বলছে আমরা যখন জেগে থাকি বা আমরা যখন খাওয়া দাওয়ার পরে রেস্ট করি, নেক্সট 40 মিনিটে আমাদের বডিতে যে যে রিয়াকশনসগুলো হয়, মেটাবলিজম হয়, সেই মেটাবলিজমটাকে বলা হয় বেসিক মেটাবলিক রেট বা বেসাল মেটাবলিক রেট। সেটাতে আমাদের বডিতে যে অক্সিজেন কনজাম্পশন হয়, সেই কনজাম্পশন অফ অক্সিজেন অ্যান্ড প্রোডাকশন অফ ATP, এই জিনিসটাকে বাড়ানোর কাজ হচ্ছে, মানে BMR রেটটাকে বাড়ানোর কাজ হচ্ছে আমার থাইরয়েড হরমোনগুলো। তাহলে বেসাল মেটাবলিক রেট বাড়লে আমাদের বডিতে কার্বোহাইড্রেট, লিপিড আর প্রোটিনেও মেটাবলিজম ইনক্রিজ করবে। তাছাড়া আর কি করে? তাছাড়া আমাদের বডিতে গ্রোথ করানোর জন্য এই হরমোনটা কাজ করে। তারপরে আর কি করে? আমাদের মেন্টাল ডেভেলপমেন্টের জন্য এই হরমোনটা কাজ করে। আর এখানে ভালো করে এই পয়েন্টে বলেও দিয়েছে, টুগেদার উইথ হিউম্যান গ্রোথ হরমোন অ্যান্ড ইনসুলিন, থাইরয়েড হরমোনস অ্যাক্সিলারেট বডি গ্রোথ। তার মানে কি করে? হিউম্যান গ্রোথ হরমোনের সাথে এবং ইনসুলিনের সাথে মিলে আমাদের বডির গ্রোথটাকে বাড়ায়, তার সাথে পার্টিকুলারলি দ্য গ্রোথ অফ নার্ভাস অ্যান্ড স্কেলেটাল সিস্টেম ইন চিলড্রেন। সেই জন্য আমরা যদি সিমটমসগুলো বুঝে যাই, সিমটমসগুলো বুঝে গেলে আমরা এক্স্যাক্টলি এর ডেফিসিয়েন্সি অফ দিস হরমোনস আমরা বুঝতে পারবো যে কী কী সিমটমস গ্রো করে যাচ্ছে। এর যদি আমি অ্যাকশনগুলো ভালো করে বুঝে যাই, তাহলে আমি ডিজিজের সঙ্গে রিলেটেড সিমটমসগুলো মুখস্থ না করেই আমরা বলতে পারবো যে আচ্ছা এইটা হচ্ছে। এবার আসছি ক্যালসিয়ামের কেসে, মানে ক্যালসিটোনিনের কেসে। ক্যালসিটোনিনের কেসের সিলেবাসটা আমাদের দেয়নি ক্যালসিটোনিন কী করে, কিন্তু বলে দিচ্ছি। ক্যালসিটোনিন বেসিক্যালি মনে রাখাটা খুবই ইজি। ক্যালসিটোনিনের ওয়ার্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম ওয়ার্ডটা জুড়ে আছে। তাহলে বেসিক্যালি এটা কী করে? এটা মনে রাখা যায় এইভাবে, ক্যালসিটোনিন বা ক্যালসিয়ামটা নিন মানে হচ্ছে ক্যালসিয়ামটাকে নিতে বলা হচ্ছে কাউকে। কাকে নিতে বলা হচ্ছে এখানে? ক্যালসিয়াম বলছে যে ব্লাডে যে ক্যালসিয়ামটা আছে সেই ক্যালসিয়ামটা বোনসকে নিতে বলা হচ্ছে। দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস বাই ইনহিবিটিং বোন রিজর্পশন, ব্রেকডাউন অফ বোন এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বাই অস্টিওক্লাস্ট and accelerating uptake of calcium and phosphates into the bone extracellular matrix। তার মানে বোন ম্যাট্রিক্সের মধ্যে ক্যালসিয়ামটাকে নিতে বলা হচ্ছে। কে বলছে? না ক্যালসিটোনিন বলছে।
সেই জন্যই হয় মনে রাখাটা ইজি, ক্যালসিয়ামটা নিন, তার মানে বোনের মধ্যে ক্যালসিয়াম কোয়ান্টিটি কমা, অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কমে যাচ্ছে, অ্যান্ড সরি উল্টো বললাম, ব্লাডের মধ্যে ক্যালসিয়ামটা কমে যাচ্ছে, অ্যান্ড সেই ক্যালসিয়ামটা আলটিমেটলি অ্যাবজর্ব হচ্ছে ইনসাইড দ্য বোন। এটাই ছিল আমার ক্যালসিটোনিনের ফাংশন। এরপরে বলা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ডিসঅর্ডারগুলো। থাইরয়েড গ্ল্যান্ডের ডিসঅর্ডারগুলো খুব ছোট্ট করে এখানে দেওয়া আছে, যেটা যেটা আমাদের সিলেবাসে মনে হয় দেওয়া নেই। একটা হচ্ছে ক্রেটিনিজম বলে একটা ডিজিজ হয়, যেটা থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড হরমোনগুলো ছোটোবেলা থেকে যদি কম বেরোতে শুরু করে তখন এই ডিজিজটা হয়। ক্রেটিনিজম হচ্ছে বাচ্চাদের মধ্যে হবে, এটাকে সেটা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমও বলা হয়ে থাকে। কনজেনিটাল মানে জন্ম থেকে, কারণ তার কোনো কারণে থাইরয়েড গ্ল্যান্ডের কোনো রকম গ্রোথ হয়নি, হতে পারে। তো এখানে কি হবে, আমরা জানি যে থাইরয়েড হরমোনগুলো মেন্টাল গ্রোথ করাচ্ছে, তাহলে যে বাচ্চাটা থাইরয়েড হরমোন বেরোবে না তার তো মেন্টাল রিটার্ডেশন হবে, স্টান্টেড বোন গ্রোথ হয়ে যাবে, ডোয়ারফিজম দেখা যাবে, তাই না? এবং তার বডিতে দেখা যাবে লো ব্লাড টেম্পারেচার, মানে বডি টেম্পারেচার অ্যান্ড স্লো হার্টবিট, বিকজ হার্টবিট বাড়ানো অ্যান্ড আমাদের ব্রিদিং রেট হাই করার কাজও এই থাইরয়েড হরমোনটাই করে। তো at birth the baby typically is normal because ম্যাটারনাল থাইরয়েড হরমোনস ক্রস দ্য প্লাসেন্টা। বলছে যখন জন্ম হচ্ছে না, বাচ্চা যখন মায়ের পেটে আছে তখন নর্মাল থাকে, জন্মের পরে ওর কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম দেখা যায়। এবং ছবিদের বইতে ছবি দেখানো আছে, এখানে ছবি দেখানো আছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, বা যাকে আমরা ক্রেটিনিজম বলছি, কেমন হয় বাচ্চাগুলো। তারপরে আসছি অ্যাডাল্টদের বডিতে যদি হাইপোথাইরয়েডিজম হয় তাহলে কি হবে। মিক্সিডিমা বলে একটা রোগ হয়, বইতে হয়তো অনেক আরেকটা স্পেলিং দেওয়া থাকতে পারে, এটা মডার্ন স্পেলিং MYXOOEDEMA। এখানের মানে হচ্ছে মিক্সিডিমা, ইডিমা মানে হচ্ছে আমাদের বডিতে কোনো একটা ফ্লুইড জমে যাওয়া, অ্যাকিউমুলেশন অফ ফ্লুইড, ঠিক আছে। অ্যান্ড এটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডাল্টদের হয়। কি হয় না, আমাদের বডিতে স্লো হার্ট রেট হয়ে যাবে, বডি টেম্পারেচার কমে যাবে, ড্রাই স্কিন হবে, ল্যাথার্জি হবে, অ্যান্ড ম্যাচুরিটি অলরেডি পৌঁছে গেছে, সেই কারণে মেন্টাল রিটার্ডেশন হবে না। কারণ হচ্ছে এটা অ্যাডাল্ট ফেজে হচ্ছে, ছোটোবেলায় তার মানে থাইরয়েড হরমোন ঠিকঠাকই বেরোতো, কোনো কারণে তার থাইরয়েড হরমোন আর বেরোচ্ছে না, তো তার ক্ষেত্রে মেন্টাল রিটার্ডেশন হবে না, কিন্তু তার বডিতে একটা সবসময় লেথার্জিক ভাব আসবে, কাজ করার ইচ্ছে জাগবে না, বডি ফুলে যাবে বেসিক্যালি, কারণ অনেক বডিতে অনেক টিস্যু জমতে শুরু হয়, ফ্লুইড জমতে শুরু করবে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড জমতে শুরু করবে, মুখ ফুকগুলো ফুলে যায়, চোখের তলায় ফুলে যায়, ঠিক আছে। এরপরে বলছে সিম্পল গয়টার। এটা বেসিক্যালি কোনো থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম নয়, এটা আমাদের এক ধরনের আয়োডিনের ডেফিসিয়েন্সি থেকে থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেমটা আসে। আমাদের বডিতে যদি কোনো কারণে আয়োডিন ঠিকঠাক না যায় তাহলে থাইরয়েড এই হরমোন মানে এই ডিজিজটা হবে। তো তখন তোমাদের মনে জাগতেই পারে যে স্যার থাইরয়েড হরমোন বেরোচ্ছে না, গলাটা কেন ফুললো? গলাটা ফুললো এই কারণে, আমাদের পিটুইটারি থেকে, মানে আমাদের ব্রেনে যে পিটুইটারি গ্ল্যান্ডটা আছে সেখান থেকে একটা হরমোন বেরোয়, হরমোনটার নাম হচ্ছে TSH। সেই হরমোনটা এসে কোথায় কাজ করে? সেই হরমোনটা এসে কাজ করে থাইরয়েড গ্ল্যান্ডের ওপর। এবার যখন থাইরয়েড গ্ল্যান্ডের ওপর কাজ করছে তখন আমার এখানকার সেল ডিভিশন হয়ে 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 বড় হয়ে গেল সেলটা। কেন হলো? কারণ থাইরয়েড গ্ল্যান্ড থেকে তো ইটসেলফ কোনো হরমোন বেরোচ্ছে না, সেই কারণে যত হরমোন বেরোচ্ছে না এখান থেকে একটা ফিডব্যাক যাচ্ছে। আমরা যখন নেগেটিভ ফিডব্যাক পড়বো তখন বুঝতে পারবো, ফিডব্যাক ব্রেনে যাচ্ছে, অ্যান্ড ফিডব্যাক যাওয়ার জন্য ব্রেন আরও বেশি করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বার করছে। বলবে তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেরোচ্ছে তো কী প্রবলেম? আমি পড়ানোর শুরুর দিনেই বলেছিলাম হরমোনের দুটো ফাংশন, সিক্রিট করানো আর তার সাথে সেল ডিভিশন করানো। তো দুটো কাজ একসাথে করার জন্য এখানে সেল ডিভিশন অনেক বেশি হয়ে যাচ্ছে, হরমোনটা বার করা মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা বেরিয়ে এসে এখানে সেল ডিভিশন করিয়ে দিচ্ছে, অ্যান্ড আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যাচ্ছে। এটা গেল সিম্পল গয়টার, এটাকে আমরা এন্ডেমিক গয়টারও বলি। এন্ডেমিক কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রে হিমালয়ান রিজিয়নে হয়, কারণ সেখানে সয়েলে আয়োডিন কম থাকে, বৃষ্টির জলে সয়েলটা ধুয়ে চলে যায়, সেখানে আয়োডিন কম থাকে, সবজিতেও আয়োডিন কম থাকে, সেই কারণে হয়। এবারে বেশি হরমোন হলে কি হয়? এই ডিজিজটার নাম হচ্ছে এক্সোপথ্যালমিক গয়টার বা গ্রেভস ডিজিজ।
বলা হয় এটা মেনলি আফটার বিফোর 40 ইয়ার্স এজের আগেই হয়, অনেক বেশি পরিমাণে হরমোনটা বেরোয় এই থাইরক্সিনগুলো। এবং সেই কারণে কি হয় যে গ্রেভস পেশেন্ট যারা হয় তাদের চোখের পেছনে অনেক ফ্যাট অ্যান্ড ফ্লুইড জমে যায়, সেই কারণে চোখ দুটো বাইরের দিকে বেরিয়ে আসার মতো হয়ে যায়, এবং সেই জন্য একটা নাম দিয়েছে এক্স অপথ্যালমিক গয়টার। অপথ্যালমো কথার মানে চোখ, এক্স মানে এক্সো কথার মানে বাইরি। যাই হোক, এখানে আরেকটা জিনিসও হচ্ছে, থাইরয়েড হরমোন নিজে নিজেই এত বেশি করে বেরোচ্ছে, সে নিজের সেলটাকে ডিভাইড করে গ্ল্যান্ডটাকে অনেক বড় করে দিচ্ছে, তো এই কারণে ওদের গলা ফুলে যায়। তাছাড়াও অনেক দেখা যায় যে ওদের বডিতে হার্টবিট অনেক ফাস্টার হয়, তারপরে আমার ব্রিদিং রেট অনেক ফাস্টার হবে, মেটাবলিজম অনেক হাই হবে, ঠিক আছে, তো এইগুলো দেখা যাচ্ছে। এরপরে বলা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তাহলে আমরা থাইরয়েড গ্ল্যান্ডের ডিজিজগুলো পড়লাম, থাইরয়েড হরমোনগুলোর ফাংশনগুলো পড়লাম, থাইরয়েড যেমন T3 T4 অ্যান্ড ক্যালসিটোনিনের ফাংশনও পড়লাম। এবার আমরা আসছি অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আগের দিন আমি বলেছিলাম অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো পার্ট, অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে যদি আমরা কাটি তাহলে আমরা দুটো পার্ট পাই। এর পরের পেজেই দেওয়া আছে অ্যাড্রিনাল মেডুলা অ্যান্ড অ্যাড্রিনাল কর্টেক্স, এটা আমি আগের দিনই বলেছিলাম। তো আজকে যেটা আমি মানে আগের দিন জানতেও চেয়েছিলাম একটা জিনিস, যে ACTH হরমোনগুলো এইখানটায় এসে ফাংশন করে, কোন জায়গায় এসে ফাংশন করে, অ্যাড্রিনাল কর্টেক্সে এসে ফাংশন করে, কিন্তু অ্যাড্রিনাল মেডুলাকে কোন পার্ট কন্ট্রোল করে। যাই হোক, তোমরা হয়তো এটা শুনেওছো, আগেও শুনেছো, আমাদের নার্ভাস সিস্টেমে তিনটে পার্ট থাকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম অ্যান্ড অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাসের সিস্টেমের কিছু নিউরনস এই অ্যাড্রিনাল মেডুলাকে কন্ট্রোল করে। কেন কন্ট্রোল করে? কারণ এখান থেকে কিছু হরমোনস বেরোয় যারা এমার্জেন্সি সিচুয়েশনে বেরোয়, তাহলে অবভিয়াসলি অন্য কোনো হরমোন এখানে এসে মানে অ্যাফেক্ট করবে তারপরে এটা কাজ করবে, সেটা হতে পারে না। যাই হোক, আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ব্যাপারে পড়বো। প্রথমে নামটা কেন দেওয়া হয়েছে, অ্যাড্রেনাল, অ্যাডজাসেন্ট অফ দ্য রেনাল বা ওপরের দিকে, অ্যান্ড সুপ্রা রেনালও বলা হয়, সুপ্রা মিন্স ওপরে, গ্ল্যান্ডও বলা হয়ে থাকে। অ্যাড্রিনাল মেডুলা, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে হরমোনগুলো বেরোয়, প্রথমে আমরা অ্যাড্রিনাল কর্টেক্সের হরমোনগুলো পড়বো। তিনটে হরমোন বলাটা ভুল হবে এখানে, বেসিক্যালি এখানে যে 3 রকমের হরমোন বেরোয় তাকে বলা হয় গ্লুকোকর্টিকয়েডস, মিনারেলোকর্টিকয়েড, এবং লাস্ট যেটা হচ্ছে কি আমাদের অ্যাড্রেনোকর্টিক্যাল হরমোন, ঠিক আছে, সেক্স স্টেরয়েড এটাকে বলা হচ্ছে, ঠিক আছে। তো এই গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড এবং সেক্স স্টেরয়েড, এই তিনজনে মিলে আমাদের এখান থেকে যে হরমোনগুলো বেরোচ্ছে, আসলে এই তিনটে হরমোন মিনারেলোকর্টিকয়েডস, গ্লুকোকর্টিকয়েডস অ্যান্ড অ্যান্ড্রোজেন বা সেক্স স্টেরয়েড যেগুলোকে বলা হচ্ছে, অ্যাড্রিনাল কর্টেক্স হরমোন যেগুলো আছে, সেই হরমোনগুলো আসলে কোনো একটা হরমোন নয়, বা মিনারেলোকর্টিকয়েডস বলতে গেলে অনেকগুলো হরমোন, বাট এটা মেনলি অ্যালডোস্টেরন বলে একটা হরমোন বেশি পরিমাণে থাকে। গ্লুকোকর্টিকয়েড মেনলি কর্টিসল থাকে, কর্টিসল ছাড়া কর্টিকোস্টেরন, কর্টিকোস্টেরন এবং কর্টিকয়েড বলে একটা হরমোন থাকে, তিনটে মিলিয়ে গ্লুকোকর্টিকয়েড। এবং অ্যান্ড্রোজেনে যেখানে বলা হচ্ছে যে সেক্স স্টেরয়েড যেটাকে বলা হচ্ছে, ওখানে DHEA, এটাকে মেনলি ডিহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন বলা হয়ে থাকে অনেক সময়, ডিহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন বলা হয়ে থাকে অনেক সময়, DHEA, এই হরমোনটাই বেশি পরিমাণে থাকে। প্রথমে আমরা দেখে নিই মিনারেলোকর্টিকয়েড কি ফাংশন করছে। আমাদের বডিতে মিনারেল মেটাবলিজম করছে, আমাদের বডিতে কিডনি যাতে বেশি বেশি করে সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, মানে সোডিয়াম রেখে দেয়, পটাশিয়ামটাকে বার করে, by this increase body blood level of sodium and water and decrease blood level of potassium. পটাশিয়াম ব্লাডে কমানো, মানে নর্মালের থেকে নর্মাল পজিশনে আনা পটাশিয়ামটাকে, মানে বেশি হয়ে যাতে না দেয়, সোডিয়ামটা বেশি বেশি রাখা। এটার কারণ আছে, এটা আমরা এখন এখানে ডিসকাস করব না। এরপরে গ্লুকোকর্টিকয়েডস ইনক্রিজ প্রোটিন ব্রেকডাউন, লিভারের মধ্যে বেশি বেশি করে প্রোটিন ব্রেক করছে, স্টিমিউলেট গ্লুকোনিওজেনেসিস অ্যান্ড গ্লুকোনিওজেনেসিস আশা করি সবাই জানে, বেসিক্যালি উইদাউট এনি গ্লুকোজ সোর্স থেকে যদি আমাদের গ্লুকোজ ফর্ম হতে শুরু করে তাকে আমরা গ্লুকোনিওজেনেসিস বলি। অ্যান্ড লাইপোলাইসিস কথার মানে আমাদের লিপিড ব্রেকডাউন, অ্যান্ড ড্যাম্পেন ইনফ্লেমেশন, রেজিস্ট্যান্স টু স্ট্রেস অ্যান্ড ইনফ্লেমেশন, মানে আমাদের বডিকে স্ট্রেস আর ইনফ্লেমেশন থেকে বাঁচায়, অ্যান্ড ডিপ্রেস ইমিউন রেসপন্সেস, আমাদের বডিতে কিন্তু ইমিউন সিস্টেমটা অনেক জেগে ওঠে, তাই সেটাকে একটু কমায় তাড়াতাড়ি করে। যাই হোক, আমাদের বডিতে গ্লুকোকর্টিকয়েড আমাদের বডিতে কার্বোহাইড্রেট,
প্রোটিন এবং লিপিডের মেটাবলিজমে হেল্প করে গ্লুকোকর্টিকয়েড। তাছাড়া এরপরে আসছি অ্যান্ড্রোজেন। এই অ্যান্ড্রোজেনটা যখন আমাদের বডিতে পিউবার্টি ডেভেলপ করেনি তখনই এই হরমোনটা বেশি কাজ করে, বিশেষ করে আর্লি গ্রোথ অফ অ্যাক্সিলারি অ্যান্ড পিউবিক হেয়ার ইন বোথ সেক্সেস। মানে আর্লি গ্রোথ বলতে পিউবার্টি আসেনি, সে মেয়েদের পিউবার্টি আসছে আমার 10 থেকে 12 বছর বয়সে, আর ছেলেদের পিউবার্টি আসছে আমার 13 থেকে 14 বছর বয়সে। তার আগে তারা যে মেলি বা একটা ছেলেদের মধ্যে একটা বিহেভিয়ার, সেই বিহেভিয়ারগুলো অ্যান্ড তাদের মধ্যে বডির কিছু চেঞ্জেস, সেই সব চেঞ্জেসগুলো আনতে হেল্প করে হচ্ছে অ্যান্ড্রোজেন্স। এই অ্যান্ড্রোজেন আসলে মেন রিজন যেখান থেকে আর্লি এজে, মানে যখন পিউবার্টি আসেনি, চাইল্ডহুড এজে ছেলেদের মধ্যে এই অ্যান্ড্রোজেন থেকেই টেস্টোস্টেরন তৈরি হওয়ার একটা পাথওয়ে থাকে, আর মেয়েদের মধ্যে ইস্ট্রোজেন। এবং সেই সঙ্গেও এই হরমোনের জন্যই মেয়েদের মধ্যেও অল্প পরিমাণে টেস্টোস্টেরন থাকে এবং ছেলেদের মধ্যে অপোজিট ইস্ট্রোজেন অল্প পরিমাণে থাকে, এই হরমোনটাই জন্যই। এবার সেটা কিভাবে থাকে, কেন, মানে সেটা কিভাবে সেটা কাজ করে সেটা আমাদের সিলেবাসের বিষয় নয়, বাট থাকে। এবং সেটা একটু আমাদের যখন এমএসসি বা এই ধরনের পড়াশোনা করবো বা আমি গ্র্যাজুয়েশন করবো কোনো সাবজেক্ট নিয়ে, বায়োকেমিস্ট্রি বা জুলজি নিয়ে পড়াশোনা করবো, তখন আমরা এর ব্যাপারে আরও ডিটেলসে জানতে পারবো। বিশেষ করে এন্ডোক্রিনোলজি যখন যারা কেউ নেয় স্পেশাল পেপারে, তখন তারা এটা ডিটেল পড়তে পারে কেন থাকে বা এর সোর্স কী, এ কীভাবে ফাংশন করছে। এরপরে বলছে অ্যাড্রেনাল মেডুলা হরমোন। অ্যাড্রেনাল মেডুলা হরমোনের মধ্যে প্রথম হরমোন, আমরা সব থেকে ইম্পর্টেন্ট হরমোন যেটা পড়ি সেটা হচ্ছে অ্যাড্রেনালিন। এই অ্যাড্রেনালিন হরমোনটা আমাদের আরেকটা নামেও ডেকে থাকি, যার নাম হচ্ছে এপিনেফ্রিন। এই হরমোনটা আসলে আমাদের ব্লাডে বিভিন্ন কাজ করে, ব্লাডে বেরিয়ে, মানে হরমোন অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে বেরিয়ে বিভিন্ন কাজ করছে। তাছাড়া আমাদের ব্রেনেও বেরোচ্ছে অ্যাজ আ নিউরো ট্রান্সমিটার। এটা শুনলে অবাক লাগে, একটাই হরমোন দুটো কাজ করছে, একবার ব্রেনে কাজ করছে, একবার আমাদের বডির এমার্জেন্সি সিচুয়েশনেও কাজ করছে। ইনফ্লুয়েন্স কার্বোহাইড্রেট মেটাবলিজম, it stimulates the breakdown of glycogen in the muscle, hence the glucose level in the blood increased and increases contractibility of skeletal muscle, helps the body to adapt various extreme influences like overcooling, fasting, trauma. Basically যখন আমরা কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশনে পড়ি তখন এটা কী করে, বাই ইনক্রিজিং হার্ট রেট বাড়ায় যাতে বেশি বেশি করে অক্সিজেনগুলো মাসলে যেতে পারবে। কারণ আমরা যখন ভয় পাচ্ছি, ভয় পাই, তখন আমাদের হয় ফাইট করতে হবে, দৌড়ে পালাতে হবে। দৌড়ে পালানোর জন্য আমার কী দরকার, আমার দরকার মাসেল। তো মাসেলে বেশি বেশি করে ব্লাড যেতে হবে, সেজন্য হার্ট রেট বাড়ছে। তারপরে ব্লাড প্রেশার বাড়বে, বেশি করে ব্লাড ফ্লো হবে ফ্রম টু দ্য হার্ট, লিভার, স্কেলেটাল মাসেল অ্যান্ড স্কিনের দিকে ব্লাড যেতে পারবে না। স্কিন থেকে ব্লাডটা লিভারের দিকে যেতে শুরু করবে, লিভার অ্যান্ড মাসেলের দিকে যেতে শুরু করবে। তারপরে স্টমাকের দিকেও মাসেল যাবে না, স্মল ইন্টেস্টাইনের দিকেও মাসেল যাবে না, ব্লাড যাবে না। ব্লাডটাকে আস্তে 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 আমাকে কন্ট্রাক্ট করে, মানে ব্লাডটাকে আলটিমেটলি ফ্লো করে লিভার অ্যান্ড মাসেলের দিকে পাঠাতে হবে, ঠিক আছে। তো এই কারণেই যখন কেউ ভয় পায়, ব্লাড না থাকার জন্য স্কিনে ভ্যাসোকনস্ট্রিকশন, আমরা পড়েছি ক্লাস 9-এর স্কিন চ্যাপ্টারে, আমাদের স্কিনটা পেল হয়ে যায়, ভয় পেলে মুখ সাদাটে হয়ে যায়, বলে না, পেল হয়ে যায়, পেল স্কিন, ভয় পেয়ে গেছে। তো এই কারণে যাতে মাসেলগুলোয় বেশি বেশি পরিমাণে আমার অক্সিজেন, এই কার্বন ডাইঅক্সাইড ব্লাড পৌঁছায়, অ্যান্ড ব্লাডের মধ্যে অক্সিজেন ওটা যেতে পারে, যাতে বডি আমার করতে পারে, রেসপিরেশন করতে পারে। তো যাই হোক, সেই কারণেই ফর এক্সাম্পল আ ম্যান ব্যাডলি ইনজিওর্ড হিমসেলফ, রাশেস ইনটু দ্য বার্নিং প্লেন, রেস্কিউজ আদার্স অ্যান্ড দেন কোলাপস মানে পড়ে যাওয়া, মানে কিছুক্ষণের জন্য হিরোইক অ্যাক্টিভিটি করলো। মুভিতেও হয়, একটা লোক কাউকে বাঁচালো, অনেক লোককে বাঁচানোর পরে অজ্ঞান হয়ে পড়ে গেল, তার বডিতে অ্যাড্রেনাল ছিল অনেক বেশি পরিমাণে, সেই কারণে সে ওই কন্ডিশনটাকে সহ্য করে নিয়েছিল। এরপরে আসছি আমরা ডিজিজগুলো, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ডিসঅর্ডারগুলো। বলছে কুসিং সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, আমি জানি না এটা তোমাদের সিলেবাসে আছে কিনা। বেসিক্যালি এই হরমোনটা হাইপার সিক্রিশন হওয়ার জন্য, বেশি করে কর্টিসল যে হরমোনগুলো আছে, হাইপার সিক্রিশন হওয়ার জন্য আমার মুখ ফুলে যায়, মুন ফেস হয়ে যায়, বাফেলো হাম্প, পিঠের দিকে একটা বাফেলো হাম্প হয়, আর অ্যাবডোমেনটা ঝুলে যায়। ছবি দেখালে বোঝা যাবে, এই যে পেটটা গোল হয়ে ফুলে গেছে, পিছনে বাফেলো হাম্পের মতো হাম্প হয়েছে, মুখটা মুন ফেস বলা হয়। এটা হচ্ছে আমার কুসিং সিনড্রোম। এই একটা সিনড্রোম আছে ফিওক্রোমোসাইটোমা, এটা আসলে বেসিক্যালি
অ্যাড্রিনাল গ্ল্যান্ডের মধ্যে এক ধরনের টিউমার, এটা আমাদের সিলেবাসে নেই। কিন্তু অ্যাডিশনস ডিজিজ বলে একটা ডিজিজ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে হাইপোসিক্রেশন, মানে গ্লুকোকর্টিকয়েড অ্যান্ড অ্যালডোস্টেরন যেটা আছে সেটা কমে যাওয়ার জন্য অ্যাডিশনস ডিজিজ বা ক্রনিক অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি বলা হয় এটাকে বেসিক্যালি। এটা কমে যাওয়ার জন্য কি হয় সিমটমস বলছে 90% অফ অ্যাড্রিনাল কর্টেক্স হ্যাজ বিন ডিস্ট্রয় যখন হয়ে যায়, include mental lethargy, anorexia and nausea and vomiting, weight loss, hypoglycemia and muscular weakness হচ্ছে। তাছাড়া আরেকটা স্কিনের ব্রোঞ্জ কালার চলে আসে, স্কিন পিগমেন্ট নষ্ট হয়ে যায়, সান ট্যান পড়াচ্ছে, আমরা ভাবি ওটা সান ট্যান, আসলে স্কিন পিগমেন্টগুলো ঠিক করে ডেভেলপ হতে পারে না। এবং এখানে একটা কেস দিয়েছে প্রেসিডেন্ট জন এফ কেনেডি, যার অ্যাডিশনস ডিজিজ ছিল, অ্যান্ড ফিউ ওয়াইল হি ওয়াজ অ্যালাইভ, মানে অনলি ফিউ ওয়াইল, কিছু দিনের জন্য বেঁচেও ছিল সেই কারণে। আর ট্রিটমেন্ট বলছে গ্লুকোকর্টিকয়েড অ্যান্ড মিনারেলকর্টিকয়েড নিতে হবে, সোডিয়াম ডায়েট নিতে হবে। এছাড়াও আরেকজনের ছবি এখানে দেওয়া আছে, সুস্মিতা সেন, তোমরা হয়তো জানো, মুভি অ্যাক্ট্রেস, ওনারও অ্যাডিশনস ডিজিজ আছে, এইরকম ধরনের ব্রাউনিশ স্কিন হয়ে যায়। এরপরে আরেকটা ডিজিজ আমাদের বইতে দেওয়া আছে, যেটা সেক্স স্টেরয়েডের জন্য হয়, ছেলেদের ক্ষেত্রে বেরোলেই, বেশি পরিমাণে বেরোলে এবং সেটা মেয়েদের মতো আমাদের হয়ে যায়, মানে আমাদের মেয়েদের মতো অর্গ্যান ডেভেলপ করতে শুরু করে, বিশেষ করে আমার সেক্সুয়াল অর্গ্যানস যেগুলো আছে বা সেক্সুয়াল ডিজায়ার, ঠিক আছে, সেগুলো একটু চেঞ্জ হয়। অ্যান্ড ব্রেস্ট ডেভেলপ, মানে ব্রেস্ট হয়ে যায়, মেলদের মধ্যে ব্রেস্ট হালকা হালকা ডেভেলপ করতে শুরু করে, দ্যাট ইজ গাইনোকোম্যাস্টিয়া। কিন্তু মেয়েদের মধ্যে বেরোলে মুখে গোপ, দাড়ি, এই ধরনের জিনিস বেরোতে শুরু করে, ল্যাক অফ মেনস্ট্রুয়েশন, লো পিচ ভয়েস, এইসব হয়। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা হরমোন আমাদের সিলেবাসে নেই, কিন্তু আমাদের গ্ল্যান্ডটার ব্যাপারে বলা হয়েছিল যে থাইরয়েডের পাশেই 4খানা এরকম হরমোন গ্ল্যান্ড থাকে, ছোট 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 গ্ল্যান্ড। তো এই গ্ল্যান্ডের হরমোনগুলোর নাম হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথরমোন। এর ফাংশন কি? ক্যালসিটোনিনের যে ফাংশন ছিল প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের বা প্যারাথাইরয়েড হরমোনের যে ফাংশন, সেটা একটু উল্টো হবে। এখানে এই হাড়কে ভেঙে ভেঙে, মানে ব্রেকডাউন অফ বোন করে, এখানে ক্যালসিয়াম লেভেল বাড়ায় ব্লাডের মধ্যে, আর ওখানে কমাচ্ছিল। যাই হোক এইটা, এবং এর একটা ডিজিজও হয়, হাইপোথাইরয়েডিজম, মানে যখন কম বেরোয় তখন একটা ডিজিজ হয়, ঠিক আছে। অ্যান্ড যখন বেশি বেরোয় তখন একদম আঙুলগুলো ফুলে যায়, মানে ইররেগুলার বোনের মধ্যে থেকে ইররেগুলারলি ক্যালসিয়াম বেরিয়ে বেরিয়ে এরকম স্ট্রাকচার হয়ে যায়। এটাকে বলা হয় অস্টিয়াইটিস ফাইব্রোসিস্টিয়া, এটা একটা কন্ডিশন। এটা খুব কম ক্ষেত্রেই হয়, বেশি লোকের হয় না। স্কেলেটাল সিস্টেমের একটা মানে চেঞ্জেস হয়ে যায়, মানে যেটা নর্মাল হওয়া উচিত সেটা থাকে না, প্লাস স্কেলেটাল সিস্টেম ফ্র্যাজাইল হয়ে যায়, সফট হয়ে যায় এই কারণে। যাই হোক, এরপরে যেটা লাস্ট আমাদের সিলেবাসের আইসিএসসি বোর্ড সিলেবাসে যেটা লাস্ট বাকি ছিল, প্যানক্রিয়াটিক আইলেটস যেগুলো বাকি আছে, প্যানক্রিয়াস থেকে যে হরমোনসগুলো বেরোয়, প্যানক্রিয়াসকে আমরা মিক্সড গ্ল্যান্ড বলি, হেটেরোক্লাইন গ্ল্যান্ড বলি। এর কারণ কি? কারণ এর মধ্যে এক্সোক্রাইন সেলসও আছে, এন্ডোক্রাইন সেলসও আছে, সেই কারণে। তো আমি যখন প্যানক্রিয়াসকে কাটি তখন এরকম চারিদিকে ফুলের মতো কিছু সেলস পাওয়া যায়, তাছাড়া মাঝখানে এরকম একটা জায়গা পাওয়া যায়। এই ফুলের মতো সেলগুলোকে বলা হয় প্যানক্রিয়াটিক অ্যাসিনি বলা হয়। এখান থেকে এক্সোক্রাইন ফাংশন করে, এরাই হরমোনগুলোকে বার করে, যেটাকে আমরা বলি এক্সোক্রাইন হরমোনস। এবং এক্সোক্রাইন হরমোন ফাংশন করে বেসিক্যালি এনজাইমস বের করে, এবং সেই এনজাইমসগুলো ডাইজেশনে হেল্প করে। আমরা জানি, অলরেডি ডাইজেস্টিভ সিস্টেম ক্লাস 9-এ পড়েছি। অ্যান্ড সেই কারণে আমরা জানি যে এই হরমোনগুলো ওখানে গিয়ে ডিফারেন্ট কাইন্ডস অফ ফাংশন, মানে ডিফারেন্ট কাইন্ডস অফ ব্রেকডাউন অফ কার্বোহাইড্রেট, লিপিড, এগুলো পড়েছি অলরেডি, ক্লাস 9-এও ছিল। তো এখানে এদের ব্যাপারে হয়তো আমরা পড়বো না, মেনলি পড়বো হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। সায়েন্টিস্ট ল্যাঙ্গারেন্স ডিসকভার করেছিলেন, আর দেখতে অনেকগুলো সেলের একটা আইলেট, বা আইলেট মানে হচ্ছে স্মল আইল্যান্ডস, ঠিক আছে। তো ওখানে 4 রকমের সেল ডিসকভার করেছিলেন: আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল অ্যান্ড এফ সেলস। আমাদের সিলেবাসে 3টে সেলের ব্যাপারে বলা আছে বইতে: আলফা সেল, যেখান থেকে গ্লুকাগন বেরোয়; বিটা সেল, যেটা সব থেকে বেশি ইনসুলিন বেরোয়; এবং ডেল্টা সেল,
যেখান থেকে সোমাটোস্ট্যাটিন বেরোয়, যদি সোমাটোস্ট্যাটিনের ফাংশন আমাদের সিলেবাসে মেনশন নয় তাও আমি বলে দেবো। আর এফ সেল, এটা থেকে একটা হরমোন বেরোয়, এটাকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বা পিপি বলা হয়। ফাংশন কি আমরা এক এক করে দেখি। প্রথমে দেখে নিই ইনসুলিনের ফাংশন কি। ইনসুলিন বেসিক্যালি আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমায়। কীভাবে কমায় না, এটা গ্লুকাগনকে মানে সরি, এখানে তো গ্লুকাগনের ফাংশন দেওয়া আছে, এখানে তোমাদের নিচে দেওয়া আছে, হ্যাঁ এইখানে। তো ইনসুলিন অ্যাক্ট অন ভেরিয়াস সেল ইন দ্য বডি টু অ্যাক্সিলারেট ফেসিলিটেট ডিফিউশন অফ গ্লুকোজ ইনটু দ্য সেলস। ইনসুলিন বেসিক্যালি আমাদের বডির ভেতরে আমাদের ব্লাড থেকে যে গ্লুকোজ আছে, খাওয়ার পরে যে গ্লুকোজ তৈরি হয়, সেই গ্লুকোজ বা গ্লুকোজ অ্যাবজর্পশন হয়, তৈরি হওয়া বলাটা ভুল হবে, ব্লাডে বেড়ে যাওয়ার পর সেই গ্লুকোজটাকে নিয়ে লিভার সেলে অ্যাবজর্ব করতে হেল্প করে। অ্যান্ড লিভার কি করে, সেই গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করতে শুরু করে। তাছাড়া প্রোটিন মানে এক্সেস গ্লুকোজকে নিয়ে সেটাকে প্রোটিন সিনথেসিস বা ফ্যাট সিনথেসিসে হেল্প করছে, ফ্যাটে কনভার্ট করতে হেল্প করছে। তাছাড়াও গ্লাইকোজেন টু গ্লুকোজ যেটা হতো, মানে নর্মালি কী হয়, আমরা যখন না খেলে গ্লাইকোজেন, আমাদের মাসেলের গ্লাইকোজেন বা লিভারের গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ ফর্ম হয়, কিন্তু এখানে তো আমরা গ্লুকোজ পাচ্ছি, সেই কারণে গ্লাইকোজেন টু গ্লুকোজ হওয়ার যে প্রসেস সেটাকেও বন্ধ করে দেয় ইনসুলিন। তাহলে আমার যেন তেন প্রকারেণ, মানে যে করেই হোক না কেন, ব্লাড থেকে গ্লুকোজ কমাতে হবে, সেটা করে হচ্ছে ইনসুলিন। বাট মনে রাখতে হবে ইনসুলিন হেল্প করে, ইনসুলিন কোনোভাবেই গ্লুকোজ টু গ্লাইকোজেন কনভার্ট করে না বা গ্লুকোজের মানে ইউজ করায় না। গ্লুকোজকে ইউজ করাতে হেল্প করে কাকে না, লিভারকে, মাসেলকে অ্যাবজর্ব করতে হেল্প করে। ঠিক আছে, তো এই গেল। এরপরে বলছে গ্লুকাগন। গ্লুকাগন যদি আমাদের কী কাজ করে, গ্লুকাগন যখন আমাদের বডিতে ইনসুলিন মানে ইনসুলিন বলছি, খাবার দাবার খাচ্ছি না বা আমাদের বডিতে গ্লুকোজ কমে গেছে, তখন গ্লুকাগন অ্যাক্টিভেট হয়ে যায় এবং বডিতে আমাদের লিভারকে বলছে না এবার গ্লাইকোজেন ভাঙতে হবে, ভেঙে গ্লুকোজ বার করতে হবে, বা গ্লুকোজ প্রমোট ফর্মেশন অফ গ্লুকোজ ফ্রম ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড থেকেও গ্লুকোজ বানাতে শুরু করতে হবে। ঠিক আছে, অ্যান্ড সার্টেন অ্যামাইনো অ্যাসিড থেকেও গ্লুকোজ বানাতে শুরু করতে হবে, এটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। তার মানে যেন তেন প্রকারেণ আমার গ্লুকোজের পরিমাণ বাড়াতে হবে, এটাই গ্লুকাগনের ফাংশন। তাহলে ইনসুলিন গ্লুকাগনকে কন্ট্রোল করছে, যখন ইনসুলিন বেরোয় তখন গ্লুকাগন কমে যায়, আবার যখন গ্লুকাগন বেরোয় তখন ইনসুলিন কমে যায়। সেই কারণেই দুজনকে ফিডব্যাক দিচ্ছে, নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে। আমরা পড়বো সেটা নেগেটিভ ফিডব্যাক কী জিনিস। ফিডব্যাক দিয়ে বলছে যে তুই বন্ধ হ, আমি এবার চালু হব। তাহলে দুজনের অ্যান্টাগোনাস্টিক হরমোন আমরা ক্লাস 8-এ পড়েছিলাম, সেই কারণে কোশ্চেন করা হয়। এরপরে 3 নম্বর হরমোন যে বসে আছে তার নাম সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিনের ফাংশন কি, এখানে একটা শর্ট করে দেওয়া আছে সবকটার ফাংশন। সোমাটোস্ট্যাটিন বলছে ইনহিবিট সিক্রিশন অফ ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন, দুজনের ফাংশন কি বন্ধ করছে। অ্যান্ড তার সাথে আমাদের আরেকটা হরমোন আছে সোম্যাটিক হরমোন, সোম্যাটোট্রপিক হরমোন, তার সিক্রিশনও একটুখানি ডাউন করে দেয় এই হরমোনটা সোমাটোস্ট্যাটিন। ঠিক আছে, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বেসিক্যালি করে ইনহিবিট সোমাটোস্ট্যাটিন সিক্রিশন, এই আবার সোমাটোস্ট্যাটিনকে বন্ধ করে, প্লাস গল ব্লাডার কন্ট্রাকশন করে, এবং কন্ট্রাকশন করার জন্য বেশি বেশি করে প্যানক্রিয়াটিক ডাইজেস্টিভ এনজাইম যাতে হয় সেই কাজটাও প্যানক্রিয়াটিক পলিপেপটাইড করে। মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইডগুলো ডাইরেক্টলি গিয়ে ওই অ্যাসিনি সেলগুলোর উপরে কাজ করে যাতে এনজাইমসগুলো বেরোয় অ্যান্ড আমাদের বডিতে ডাইজেশন হয়। এরপরে ডিজিজ, কম সিক্রিশন মানে আমরা জানি কি হতে পারে, ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস কথার মানে হচ্ছে টাইপ অফ মেটাবলিজম ডিসঅর্ডার, যেখানে আমাদের ইউরিনটা হানি বা সুইট এক ধরনের ইউরিন হচ্ছে এবং আমাদের বডিতে ব্লাডের মধ্যে অনেক পরিমাণ গ্লুকোজ থেকে যাচ্ছে, যেটা অ্যাবজর্পশন হচ্ছে না। এবং এখানে কি হয়, কি সিমটমস দেখা যাচ্ছে, তোমাদের আইসিসির বইতে দেওয়াও আছে, যে বইটা তোমরা ফলো করো, সেখানে দেওয়াও আছে ব্লাড গ্লুকোজ লেভেল হাই, এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে আমার হাইপার গ্লাইসেমিয়া। এবার ইউরিন দিয়ে গ্লুকোজ বেরোচ্ছে, গ্লুকোজ ইউরিয়া বা গ্লুকোসুরিয়া বলে। অ্যান্ড 3টে পলি লেখা হয়, কি লেখা হয়, প্রচণ্ড খিদে পাবে, সেটাকে বলা হয় পলিফ্যাগিয়া, বেশি বেশি করে খাওয়া। পলিডিপসিয়া, প্রচণ্ড বেশি পরিমাণে ইউরিন বেরোনোর জন্য আমার এক্সেসিভ থার্স্ট। অ্যান্ড পলিইউরিয়া, বারবার ইউরিনেশন। এগুলো হচ্ছে মেডিকেল টার্ম, এবং যদি কোনো কারণে বোর্ডসের কোশ্চেনে এই ওয়ার্ডগুলো দিয়ে আসে, কারণ এই 3টে সিমটম হয়েছে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। তার ডায়াবেটিস
মেলিটাস আছে, ঠিক আছে। এবং তার সাথে তাকে গ্লুকোসুরিয়াটাও মেনশন করতে হবে, কারণ পলিইউরিয়া, পলিডিপসিয়া এই দুটো ডায়াবেটিস ইনসিপিডাসেরও কমন সিমটম, কিন্তু পলিফ্যাগিয়া অ্যান্ড গ্লুকোসুরিয়া এই দুটো কোনোভাবেই ডায়াবেটিস ইনসিপিডাসের কমন ফাংশন নয়, মানে কমন সিমটম নয়, ঠিক আছে। তো ডক্টররা বাঁদিকে প্রেসক্রিপশনে লেখার সময় এইসব সিমটম ইউজ করে। যাই হোক, দু ধরনের ডায়াবেটিস মেলিটাস হয়, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। টাইপ 1-এ কী হয় যে ইনসুলিন লেভেল লো, কারণ তাদের বডিতে প্যানক্রিয়াটিক বিটা সেলস কোনো কারণে ডিস্ট্রয় হয়ে গেছে। তো এই ধরনের ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস 20 বছর ইয়াং, যারা 20 বছরের কম বয়সী তাদের এটাকে এই ক্ষেত্রে হয়। এবং বয়স হয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রে যে ইনসুলিন দেখা যায় সেটাকে বেশিরভাগ ক্ষেত্রে যে ডায়াবেটিস দেখা যায় সেটাকে বলা হয় নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। বেসিক্যালি তাতে কী হয়, সেখানে ওভার 35 এজের ওপরে আমাদের লাইফস্টাইলের জন্য, বিভিন্ন কারণের জন্য আমাদের বডিতে ইনসুলিন হরমোন সিক্রিশন হয়, কিন্তু ইনসুলিন হরমোনকে রিসিভ করার জন্য রিসেপ্টরগুলো খারাপ হয়ে যায়, সেই কারণে এদের বডিতে কোনো রকম গ্লুকোজ অ্যাবজর্পশন হয় না, অ্যান্ড ডায়াবেটিস মেলিটাস দেখা যায়, ঠিক আছে। হাইপার সিক্রিশন, বেশিরভাগ ক্ষেত্রে হাইপার সিক্রিশন হওয়ার কম চান্সেস আছে। হাইপোগ্লাইসেমিয়া, গ্লুকোজ লেভেল কমে যাবে ইনসুলিন বেশি হয়ে গেলে। কিন্তু যদি কোনো কারণে আমি কাউকে ইনসুলিন বেশি দিয়ে ফেলি, বা দেওয়ার পরে আমি যদি খাবার না খাই, এই কারণে যারা ইনসুলিন নেয় বা যারা সুগারের ওষুধ খায়, দেখবে তারা খাওয়ার পরে, সুগারের ওষুধ খাওয়ার পরে কিছু না কিছু খেয়ে নেয়, না হলে তার বডিতে ইনসুলিন শক হতে পারে, হাত পা কাঁপে, সোয়েটিং হবে, ট্রেমার হবে, হার্ট রেট বেড়ে যাবে, এবং শেষমেশ সে কোমায় চলে যেতে পারে বা মরতেও পারে। সেই কারণেই ইনসুলিন শক হওয়ার যাতে না হয়, যারা ইনসুলিন নেয় বা যারা খাবার দাবার খায়, মানে সুগারের ওষুধ খায়, খাবার দাবার তারপরে খেয়ে নেওয়া উচিত, ডক্টররাও বলে। এই গেল। এর পরের পার্টে আমরা, যদিও এটা আমাদের সিলেবাসে নেই, ওভারিজ অ্যান্ড টেস্টিস বলে, এটা আমাদের আইসিএসসি সিলেবাসে রিপ্রোডাক্টিভ সিস্টেমে পড়ানো হয়, যে কীভাবে এরা হরমোন সিক্রিশন করছে, কোন কোন হরমোন সিক্রিশন করছে, এবং সেই হরমোনগুলো কিভাবে কাজ করছে, সেইগুলোর ব্যাপারে ডিটেলসে পড়ানো হয়। আমি চেষ্টা করবো পার্ট 3-তে তোমাদের নেক্সট ভিডিও, যেটা আমি হয়তো নেক্সট উইকে অ্যাড করে দেবো, এই ভিডিওটা আজকেই আমি অ্যাড করে দেবো, তোমরা দেখতেও পাবে। তো তোমরা এটা দেখবে এবং জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগছে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা।